এই তথ্যটা কতজন লোক জানতো, লুপে কারা ছিল, এই জন্যেই মোটামুটি ধারণা দিয়ে দেওয়া হয় যে যদি গা বাঁচাতে চান, ঝামেলায় পড়তে না চান, তাহলে কম জান। কম জানলে কোনো ইনকোয়ারি বা কোনো রকমের আপনার তদন্ত হলে তখন কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন। তা কাউন্সিল অবিলম্বে গঠন করা, আর প্রয়োজন হচ্ছে আবিষ্কারের প্রসূতি। এখনো যদি আমাদের সম্বিত না ফেরে তাহলে আর কবে ফিরবে? এবং আমরা পড়ে গেছি আপনার ইন দ্য মিডল, এরকম একটি অবস্থা। আর গোলাগুলি একবার যখন আপনার ব্যারেল থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তার নিজস্ব নিয়ম এসে আপনার চলতে থাকে। দেখুন, এক কথা এটাকে অ্যাপিজমেন্ট পলিসি বলা যেতে পারে, অর্থাৎ মানে স্থূল বাংলায় যেটা ভাও দিয়ে চলা আর কি, অ্যাডহক একটা পলিসি, অবস্থা বুঝে ব্যবস্থা, জোড়াতালি দিয়ে চলা ইত্যাদি। ব্রিটিশ গভর্নমেন্ট এই অ্যাপিজমেন্ট পলিসি পার্সু করেছিল বলেই হিটলারের এই বৃদ্ধি এবং বিস্তারটা ঘটেছিল। এবং যখন তা রিয়েলাইজ করলেন যে একের পর এক দেশ দখল করার পরে হিটলার যখন রীতিমতো আপনার ওই লামসের এই প্রান্তে এসে হাজির হলো, তখন তাদের চৈতন্য উদয় হলো এবং রিয়েলাইজেশন ঘটলো। তো ইট ওয়াজ টু লেট। এখন আমাদেরও সেরকম দশা হয় কিনা কে জানে, সুতরাং সময় তা বলে দেবে। আর আমাদের নানান ভাবে যে রকমের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তা রীতিমতো নানান চ্যালেঞ্জের মুখে ফেলছে আমাদের এই যে বিশাল সীমান্ত ভারতের সঙ্গে, সেখানেও কিন্তু নানান রকমের সমস্যা নতুন করে তৈরি হচ্ছে। আর আপনার এই পাশে কুমিল্লা বলুন, ওই পাশে যশোর বলুন, সর্বত্রই কিন্তু একই রকম পরিস্থিতি বিরাজমান। তো ফলে এই বিষয়গুলো একটা পার্সপেক্টিভে ফেলে আমরা যদি দেখবার চেষ্টা না করি এবং একটা মীমাংসা বা সলিউশনে যাওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের কপালে কিন্তু খারাপই আছে। আপনার ভারত এক কথায় ইসরায়েল মডেল ফলো করছে বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমরা এই বিষয়টা উপলব্ধি করতেই ব্যর্থ হয়েছে এবং আমাদের যেটাকে বলে পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই, আবার অনেক তথ্য আমরা সংগ্রহ করতেও চাই না। আর আরেকটা কালচার এরকম দাঁড়িয়ে গেছে, আপনি যদি বেশি জানেন ইউ আর ইন ট্রাবল। অর্থাৎ এই তথ্যটা কতজন লোক জানতো, লুপে কারা ছিল, এই জন্যেই মোটামুটি ধারণা দিয়ে দেওয়া হয় যে যদি গা বাঁচাতে চান, ঝামেলায় পড়তে না চান, তাহলে কম জান। কম জানলে কোনো ইনকোয়ারি বা কোনো রকমের আপনার তদন্ত হলে তখন কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন। এই বিবেচনায় যে ভাই আমি তো জানতামই না, আমাকে মারধর করলেও তো, জবরদস্তি করলেও তো কোনো কথা বেরোবে না, এই জন্য আমার কোনো ক্লুই নাই। এই যে ইগনোরেন্স ইজ ব্লিস, এইরকম একটা মাইন্ডসেট নিয়ে কিন্তু আমরা বসে আছি। আর যুগটা হচ্ছে আপনার তথ্য বিপ্লবের যুগ, ইনফরমেশন ইজ পাওয়ার। যত বেশি পরিমাণ তথ্য আপনার থাকবে তত ভালো, কিন্তু আমরা এই ক্রিটিক্যাল মাস তৈরির ধারে কাছ দিয়েও নেই। আমরা বরং ওই সবাই একটা জিগির তুলে একটা মৌতাতে থাকতে পছন্দ করি বা করছি, এবং তার জন্য আলটিমেটলি কিন্তু আমাদের চরম মূল্য দিতে হতে পারে। আমি আমার অগ্রজপতি আর সহ আলোচক ডক্টর সিনহা সাঈদ মহোদয়ের সঙ্গে পরিপূর্ণভাবে একমত। আমি মনে করি যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রণয়ন এখন সময়ের দাবি। আমাদের প্রয়াত অ্যাম্বাসাডর আমাদের ওয়ালির রহমান সারাটি জীবন তিনি এই দাবি নিয়ে উচ্চকিত ছিলেন। তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন।
তার বিধি আত্মার প্রতি সম্মান জানানোর জন্য হলেও আমাদের উচিত জাতীয় নিরাপত্তা কাউন্সিল অবিলম্বে গঠন করা। আর প্রয়োজন হচ্ছে আবিষ্কারের প্রসূতি। এখনো যদি আমাদের সম্বিত না ফেরে তাহলে আর কবে ফিরবে? আমাদের এই বিষয়ে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রতিরক্ষা মন্ত্রীও বটেন, তার দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের নিমিত্তে প্রজ্ঞাপন জারি করে এই প্রয়োজনে ঈদের আগে এই ব্যবস্থা কার্যকর করাটা জরুরি। প্রয়োজনে অর্ডিন্যান্স ব্যবহার করা যেতে পারে, মহান্য রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে। পার্লামেন্ট কনভিন করতে যদি সময়ের সংকট দেখা দেয় কিংবা ঈদের আখ্যানে সেটা সম্ভবপর না হয়, পরবর্তীতে পার্লামেন্ট কনভিন করে তা পরিপূর্ণ রূপ দেওয়া যেতে পারে। ধন্যবাদ। ওনার উপর কি আসলে আন্তর্জাতিক চাপ আছে কিনা এই বিষয়ে? এই জন্যই কি মানে অতটা তৎপরতা আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না? এটা কি আপনি মনে করেন কিনা? এবং আসলে খাবার যাচ্ছে না, খাবার সংকুলান, তারপরে জাহাজে ভয় দেখা, মানে জাহাজ ওইখানে স্থায়ীভাবে বসে আছে, সেটা একটা আতঙ্কের জায়গা। এই যে এগুলো আপনি কি মানে এখন দেখুন, আপনি একেবারেই বলেন না কেন, এই রাখাইন প্রভিন্স যে সাবেক দক্ষিণ আরাকান, এটি রীতিমতো এখন ব্যান্ডিট কান্ট্রিতে পরিণত হয়েছে। কোন অথরিটি অন দ্য গ্রাউন্ড ডি জুরো সেন্সে থাকলেও ডিফ্যাক্টো সেন্সে ওই অর্থে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোল নেই। এখন নেই বলেই তারা আপনার জলসীমা থেকে আপনার ক্ষেপণাস্ত্র ছুড়ে, মর্টার ছুড়ে, কামান দেগে তাদের সভারেনিটি জানান দেওয়ার চেষ্টা করছে ওভার আরাকান আর্মি। আর আরাকান আর্মি ন্যাচারাল সেলফ ডিফেন্সে তাদের মতো করে গোলাগুলি ছুটছে এবং আমরা পড়ে গেছি আপনার ইন দ্য মিডল, এরকম একটি অবস্থা। আর গোলাগুলি একবার যখন আপনার ব্যারেল থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তার নিজস্ব নিয়ম এসে আপনার চলতে থাকে। এটা বাংলাদেশের জলসীমায় কিংবা স্থলসীমায় প্রবেশ করলো কি করলো না সেটা তখন কিন্তু ধর্তব্যের মধ্যে পড়ে না। আর যেখানে দীর্ঘ প্রস্তুতি নিয়ে বার্মা অ্যাক্ট কার্যকর করা হয়েছে, আইনে পরিণত করা হয়েছে এবং বার্মায় দুটি সরকার বিদ্যমান, একটি গভর্নমেন্ট ইন এক্সাইল, একটি নেপিডোতে। আবার এর পাশাপাশি আরাকান আর্মি 70% এলাকা দখল করে বসে আছে আরাকানে। তো সেখানে আপনার এই যে পরিস্থিতিটা, যে কারণে প্রাণ ভয়ে জীবন রক্ষার তাগিদে বিজেপি মানে বার্মার যে আপনার পুলিশ নিরাপত্তা রক্ষীরা, তারাও কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশে প্রবেশ করছে, ভারতে প্রবেশ করছে। এখন খুব একটা হসপিটেবল পরিস্থিতি থাকলে তো এমনটি তারা করতো না। আমরাও চেষ্টা করছি মানে তাদের সরকারের কাছে ফিরিয়ে দিতে, আন্তর্জাতিক নানান রকমের পরামর্শ উপেক্ষা করে। এই যে পরিস্থিতিটা, সেটা তো আর অনন্তকাল এইরকম ভাবে চলবে না, এটার একটা সাঙ্গীকরণ ঘটবে এবং তখন সেটা আমাদের পক্ষে না বিপক্ষে থাকবে সেটাও দেখবার বিষয়। সব মিলিয়ে পরিস্থিতিটা খুব দ্রুত পরিবর্তনশীল এবং আমাদের সতর্ক দৃষ্টি যে কোনো মূল্যে বজায় রাখতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে টু ফেস এনি ইভেন্চুয়ালিটি। ধন্যবাদ।